হ্যাঁ নয়ন ভাই, আপনি আপনার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে বলেন। একজন মানুষের, আমাদের দেশের বাঙালিরা, বাংলাদেশের মানুষের যারা ইন্টারভিউর জন্য আসবে দিল্লিতে, তারা কোন ধরনের প্রস্তুতি নেবে আর কিভাবে, আপনার অভিজ্ঞতা থেকে কীরকমভাবে আপনি দিচ্ছেন আর কী কী প্রশ্ন আপনার করছে আর কোন ধরনের প্রশ্ন আপনি ছাড়া অন্য অন্যদের করছে, আপনার যা ধারণা আপনি কোন ধরনের প্রস্তুতি নিয়ে আসেন সেই সম্পর্কে একটু বলেন। ভাই প্রস্তুতির কথা যদি বলতে চাই, ভাই এটা আবার নতুন করে করেন, আমরা হাসা দিতে আবার নতুন করে করেন। হ্যাঁ নয়ন ভাই বলেন। জি ভাই, ইন্টারভিউর যে অভিজ্ঞতাটা আল্লাহর রহমতে, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনার সর্বপ্রথম তো আপনার কাগজপত্র সব সঠিক থাকতে হবে। সর্বপ্রথম শর্ত হলো এই জায়গাতে। এরপরে যখন আপনি রোমানিয়ান যে কনসুলার থাকবে তার সাথে যখন আপনি ইন্টারভিউ দিবেন, সে যখন আপনাকে কোশ্চেন করবে, সর্বপ্রথম আপনার নাম জিজ্ঞেস করতে পারে, আপনার নাম ইংলিশ আর ইংলিশে কথোপকথন হবে। সবগুলো কথা আপনি ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন, ইংলিশে ছাড়া তো আর কোনো ওয়ে নাই আপনি তার অ্যান্সার দেওয়ার। আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার বয়স জিজ্ঞেস করবে, দুইটা কমন। এরপরে যদি বাই চান্স আপনার পাসপোর্ট নাম্বারও ইভেন জিজ্ঞেস করতে পারে, তিনটা। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন রোমানিয়া চুজ করলেন, কেন আদার্স কান্ট্রিগুলো কেন চুজ করলেন না, কেন রোমানিয়া হয়, কেন জার্মানি বা এইসব চুজ করলেন। এটার একটা উত্তর আগে কোশ্চেন আগে নিজে বানাবেন, যে কেন এই কথাটা যাতে উত্তরটা দিতে পারেন সঠিকভাবে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, যে কেন এত দেশ থাকতে কেন রোমানিয়াটা চুজ করলেন। এটা ভালো সিম্পল ভাবে একটা কোশ্চেন। এটা কি আপনারা করছিল মানে কয়টা, আপনারা কয়টা যে কয়টা প্রশ্ন করে সেগুলাই বলেন। আমাকে সর্বপ্রথম আমার নাম জিজ্ঞেস করতে, এরপর আমার বয়স জিজ্ঞেস করছে। আমি বলছি যে আই এম 26 ইয়ার্স ওল্ড, আই এম হাবিবুর রহমান নয়ন। তখন সে জিজ্ঞেস করলো ওয়াই আর ইউ চুজিং রোমানিয়া নট জার্মানি এন্ড ফ্রান্স বিকজ দে আর অফারিং মোর স্যালারিজ দেন রোমানিয়া। তখন আমি বললাম যে স্যার, আমি এটা আরো মানে ভালোভাবে দেওয়ার কথা থাকতো, কিন্তু আমি অত ভালোভাবে দিতে পারি, কিন্তু আমি মানে এই কোশ্চেনটা এত গভীরভাবে যে করবো এটা আমি বুঝতে পারিনি। তখন আমি সাধারণভাবে বুঝেছি স্যার, যে দেখেন যে জার্মানি আর ফ্রান্সে যদি আমি আমার ইলিগেল হইতে, আর আমি ইলিগেল হইতে চাই না, আর রোমানিয়া আমারে ভালো স্যালারি অফার করতেছে এবং ফুড অ্যাকোমোডেশন যেটা সেটা সম্পূর্ণ ফ্রি দিতেছে, তাই আমি রোমানিয়া চুজ করছি। আর রোমানিয়া অনেক ফ্রেন্ডলি, অনেক পিসফুল কান্ট্রি, দিস রিজন আই চুজ রোমানিয়া। এইভাবে আমি উত্তরটা দিছি। আপনারা তো আরও ভালোভাবে দিতে পারবেন, অথবা আপনারা এই জিনিসটাও দিতে পারেন যে জার্মানি বা ফ্রান্সে ওদিকে জীবনযাত্রার মান ব্যয় অনেক বহুল, তাই আমি জার্মানি বা ফ্রান্স চুজ করি না, আমি রোমানিয়া চুজ করি। রোমানিয়া খুব ভালো স্যালারি অফার করতেছে এবং খুব ভালো মানে আপনার অফার দিতেছে। তারা আবার ফুড অ্যাকোমোডেশন সব বহন করতেছে, তারা ফ্রি দিতেছে, একবার ফ্রি দিতেছে এবং স্যালারি মোটামুটি বর্তমানে ভালো, যেহেতু সেন্ট্রাল হইছে। এরপর আমার জিজ্ঞেস করলো যে তোমার বাংলাদেশের অভিজ্ঞতা কত বছর। আমি বললাম যে আমার স্যার আমার আই হ্যাভ এক্সপেরিয়েন্স ইন মাই কান্ট্রি। তখন বললো যে 8 বছরের কি অভিজ্ঞতা তোমার, মানে কিন্তু ওরা ইংলিশে বলতেছে, আমি সাধারণত সংক্ষিপ্ত বাংলাদেশে কি কাজের অভিজ্ঞতা, কি কাজের অভিজ্ঞতা তোমরা কি কাজ করছো 8টা বছর। তখন আমি বলছি স্যার আমি স্টিল ম্যানুফ্যাকচারিং এর কাজ করছি, স্টিল মানে ফিটিং, স্টিল অ্যাসেম্বলি, স্টিল মেড, সিজার, নাইফ, এইসব জাতীয় জিনিসের উদাহরণ দিছি। তখন সেই জিনিসটা নিছে। তো সে তারপর আবার সে জিজ্ঞেস করলো যে বাংলাদেশে তোমার স্যালারিটা কত ছিল। তখন আমি বলছি স্যার 150 থেকে $170 মধ্যে, মানে এটা ফিক্স না, মানে সর্বোচ্চ 150 to $170, এটা আমি আমার বাংলাদেশের স্যালারিটা বলছি। তখন সে বললো যে তুমি যে রোমানিয়া যাবে তোমার রোমানিয়ার স্যালারি কত। তখন আমি বলছি স্যার বর্তমানে আমার যে কন্ট্যাক্ট পেপারে যেটা দেওয়া 4,650 লেখ আমার স্যালারি। তখন বললো যে তোমার কোম্পানির নাম কি। আমি বললাম যে আমার কোম্পানির নাম এই যে নামে আমার কোম্পানি, সে কোম্পানির নাম দিলাম। তখন কোম্পানির বসের নামও জিজ্ঞাসা করে, কিন্তু আমার করে নাই। কোম্পানির বসের নামও জিজ্ঞাসা করুন, বসের নামটাও জানা রাখবেন আপনারা। এবং আপনার কোম্পানিটা কোন সিটিতে লোকেটেড সেটাও জিনিসটা, মানে কোথায় অবস্থিত সেই জিনিসটা আপনারা মানে জানা নেবেন। আমার বলে নেই, কিন্তু এটাও কোশ্চেন করতে পারে। তারপরে সে জিজ্ঞেস করলো যে তোমার কন্ট্রাক্ট কত বছরের। আমি বললাম 2 বছরের। তখন বললো যে কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে তুমি কি করবা। আমি বলছি যে স্যার আমি কন্ট্রাক্ট শেষ হওয়ার পর আমি চাইবো যে আমার কন্ট্রাক্টটা বাড়ানো। যদি আমার কন্ট্রাক্টটা না বাড়ে, যদি কোম্পানি বাড়ায় না বাড়ায় তাহলে চলে আসবেন ইজিলি। আই সেড দ্যাট অ্যান্সার। তো পরে সে কি কোশ্চেন করলো লাস্ট, তো সে আরো কয়েকটা কোশ্চেন করছে ফ্যামিলি ব্যাপারে, যে তোমার ফ্যামিলিতে কতজন সদস্য। তখন আমি বলছিলাম যে 6 জন সদস্য, 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আই হ্যাভ 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। সেই আমি উত্তরটা দিলাম। তখন সে
আর কি কি কোশ্চেন করলাম আর সঠিক খেয়াল আসছে না। আরো 2টা কোশ্চেন করছে হয়তো বা আমার এখন মনে পড়তেছে না। আরো 2টা কিন্তু এই এর ভিতরে সে রিলেটিভ এইসব সম্বন্ধে সে কোশ্চেন করবো। আর এই জিনিসটা দিকে সরি এই জিনিসটা বলতে ভুলেছি যে রোমানিয়া যে তুমি যাবে, রোমানিয়া তোমার কি কাজ হবে? তখন আমি যে কাজের অভিজ্ঞতা দিছি যে আমি এই কাজে অভিজ্ঞ, আমি কারণ আর আমার কন্ট্যাক্ট পেপার ওই কাজের বর্ণনাই দেওয়া, আর আমি বাংলাদেশে সাধারণত এই কাজই করি, যেটা জেনুইন কথা। আল্লাহর রহমতে আমি সেই কথা বলছি যে রোমানিয়াতে আমার এই কাজই যে স্টিল অ্যাসেম্বলি টাইপ ওয়ার্ক আই উইল ডু। তো সে এটাও অ্যাকসেপ্ট করছে। তো আর লাস্টে সে হয়তো বা আরো 1-2 কোশ্চেন আমি বলতে পারতেছি না, সম্বন্ধে আমার হয়তো বা খেয়ালে আসতেছে না। তো লাস্টে সে ধন্যবাদ জানাইছে। তো আমি লাস্টে তারে একবার জন সে থ্যাংক ইউ, তখন আমি বুঝতে পারি যে আমার ইন্টারভিউ শেষ। তখন আমি যতটুকু পারছি রোমানিয়ান ওয়ার্ডে 2টা তারে সংবর্ধনা জানাইছি, মানে রোমানিয়ার ভাষায়। কারণ আমি এটা আমার টার্গেটই ছিল যে আমি এই কথাটা বললে তাদেরকে কিছুটা হলো আকৃষ্ট করার চেষ্টা করব। খুব একটা ভালো ই করছেন। আমি তারে বলছি, সে যখন আমার বলছে থ্যাংক ইউ, আমি তারে বলছি মুলতু মেস দোয়ামনা ওয়াসরা লারে বেদের বাই বাই, মানে এটা লারে বেদের সম্ভবত বাই বা বিদায় জানাই এমন একটা জিনিস বুঝে। আর দোয়ামনা ওয়াসরা যেটা সেটা সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহার, এক কথায় স্যার অথবা স্যার তোমার উপর, মানে তারা যাকে বিশ্বাস করে সে যেন তোমার উপর আনন্দ বর্ষিত করে, এমন একটা ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, আমি আশাবাদী যে আপনি ভিসা পাবেন ইনশাআল্লাহ। আমি আশা করি ইনশাআল্লাহ আমি ভিসা পাবো, যদি আমার কোম্পানি সঠিক থাকে। ইনশাআল্লাহ আমার ইন্টারভিউতে তারা যদি স্যাটিসফাই হয় ইনশাআল্লাহ তারা ভিসা পাবে। এবং যারা মানে এখন মানে প্রস্তুতি নিচ্ছেন যে তারা রোমানিয়ান এম্বাসিতে ইন্টারভিউ দিবেন, তারা এই কোশ্চেনগুলোর ভিতরে আরো কিছু চেষ্টা করবেন, কিন্তু প্র্যাকটিস আপনাকে থাকতে হবে, কোনো নার্ভাস হওয়া যাবে না। তাদের সাথে তাদের চোখে চোখে তাকে হাসি মুখে কথা বলতে বলবো, তাদের দিকে তাকাই দেবো। ও আরেকটা জিনিস হলো আমি বলতে বলেছি, তারা আরেকটা জিনিস যখন আমি তার আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি যে স্যার আমার 8 বছরের অভিজ্ঞতা আছে, তখন সে আমার হাত দেখতে চেয়েছে। তখন সে আমার বললো শো ইউর হ্যান্ড, পরে আমি এইভাবে শো করলাম। তখন সে কাছে থেকে, ওদিকে একটা কাজ থাকে, কাছে থেকে আমার হাতের আঙুলগুলো পর্যালোচনা করলো বা পর্যবেক্ষণ করছে এমন একটা বিষয়। তো আমি জানি না যে কি কারণে, আমি কোনো সময় দেই না যে কারো হাত দেয় কিনা এমন, কিন্তু আমারে বলছে। তো সে আমার টাকা দেখলো, হাতের আঙুলগুলো দেখলো, কাজ করা হাত কিনা এগুলো হয়তো বলতে পারে, কিন্তু আমি তো বুঝি না। পরে আমি যখন ইন্টারভিউ বাইরে পরে আমি বললাম ভাই কারো কি হাত দেখে, আমি এবং আমি নিজেও বাইরে থেকে ইন্টারভিউ গুলো পর্যবেক্ষণ করতেছিলাম, কারো দেখলাম না যে হাত দেখার কথা, কিন্তু আমারটা দেখছে। তো আমি বাইরে কয়েকজন যে হয়তো বা তোমার যে কাজের হাত, তুমি যে 8 বছরের লোয়ার লক্ষ্যর হাতাইছো, এটা তারা প্রমাণ সাথে সাথে নিতে সত্য বলতেছো বা মিথ্যা বলতেছো এই জিনিস। কিন্তু আল্লাহ আমার হাতে স্পোর্ট আছে অরিজিনাল ভাবে, সত্যিকার অর্থে আমি লোয়ার জগতের মানুষই। আল্লাহ জানি না, বাকিটা তাদের উপর। আল্লাহ যদি যারা বাংলাদেশ থেকে আসবে ইন্টারভিউ দিতে, তাদের উদ্দেশ্য কিছু বলেন যে তারা কিভাবে কি প্রস্তুতি নেবে। ভাই ইনশাআল্লাহ আপনাদের যদি ওয়ার্ক পারমিট সঠিক থাকে, আপনাদের যদি কন্ট্রাক্ট পেপার সবকিছু সঠিক থাকে, আপনাদের কোম্পানি যদি আপনাদের নিতে আগ্রহী থাকে, ইনশাআল্লাহ আপনারা যদি ইন্টারভিউ মোটামুটি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারা ভিসা পাবেন। আদারওয়াইজ যারা সাপ্লাইয়ের মাধ্যমে, বর্তমানে ভিসার ইস্যু খুব খারাপ, কারণ বাঙালি বলেন, নেপালি বলেন, ইন্ডিয়ান বলেন, ভিসা রেশিও খুবই খারাপ। কারণ আমাদের সাথে অনেক মানুষ দেখলাম, আমি শুনি না যে কারো ভিসা হয়েছে, কিন্তু এই যে ভিডিও বর্তমানে মানে তুলে ধরতেছে, আল্লাহর রহমতে আমাদের ভাই আমরা এক রুমমেট, ইনশাআল্লাহ আমার এই বড় ভাইয়ের বিষয় হয়েছে ফার্স্ট। আর আরেক জায়গায় শুধু 2টা লোকের আমি ভিসা পাইতে শুনছি, এই 3টা লোক আমি পেয়েছি ভিসা পাইছি। অথচ রিজেক্টের সংখ্যা আমি মনে হয় এর ভিতরে প্রায় 15 জনের কাছাকাছি, 12 বেশি হইব আমি শুনছি। মানে আমি বলতে চাচ্ছি বা আপনার মাঝে মাধ্যমে শুনতে যাচ্ছি যে পারমিট, সে সেই কাজ যদি নাও জানে, যেন সেই কাজ সম্পর্কে সে একটু ধারণা নিয়ে ইন্টারভিউ দিতে আসে। অবশ্যই সেটা তো থাকবেই। এবং সবচেয়ে বড় কথা, রোমানিয়ানদের বর্তমানে সবচেয়ে মানে বেশি যে সমস্যাটা দেখা যাচ্ছে বাঙালিদের ক্ষেত্রে, বাঙালিরা যারা ওয়ার্ক পারমিট পাইতেছে যারা বেশিরভাগই সাপ্লাই ওয়ার্ক পারমিট গুলো পাইতেছে। বৈধ যে কোম্পানিগুলো রোমানিয়ান যারা অরিজিনাল ভাবে ট্যাক্স দেওয়া বা সরকারের নিয়ম নীতির ভিতরে যেসব কোম্পানিগুলো, সেই কোম্পানি যদি ওয়ার্কারের আগ্রহ প্রকাশ করে, আল্লাহর রহমতে আশা করি রোমানিয়ান এম্বাসি তাদের। আর ড্রেস আপ সম্পর্কে কিছু বলেন। ড্রেস আপ সাধারণত সিম্পল ড্রেস আপই ভালো, অত লাক্সারিয়াস ড্রেস আপ করলে সমস্যা। কারণ লাক্সারিয়াস ড্রেস আপ করলে আপনার ওই ড্রেস আপের কারণে হয়তো আপনি রিজেক্ট হয়ে যেতে পারেন। কারণ এটা বলতে পারে ধরুন রিজেক্ট ড্রেস আপ আবার কিসে রিজেক্টেড হয়, বা ওরা ওটা দেখে কি
উপলব্ধি করে। আসল কথা হলো আপনি যখন আপনি গেতেছেন ওইখানে ওয়ার্ক বিষয়, আপনি যখন শ্রমিক হিসেবে গেতেছেন তারা আপনার অ্যাটিটিউডটা সাথে সাথে ফলো করে। এই অ্যাটিটিউডের কারণে আমি অনেকের দেখছি যে অ্যাটিটিউডের কারণে তারা বাদ করে গেছে, তাদের 2-3টা কোশ্চেন করে তাদের ছাইড়া দিছে, এবং তাদের যে আপনার ফলাফলটা সেটাও বেশি দিন সময় হয়। যেমন আমরা তো প্রায় অনেক দিন ধরে এখানে ওয়েট করতেছি, আমরা এখনো আশাবাদী আমাদের কি রেজাল্ট, কিন্তু আমরা অনেক দিন সব প্রায় আমি প্রায় 14 দিনের উপরে আমি অলরেডি সময় পার করে ফেলেছি। যেমন এই যে আমার যে ভাই আপনার ইন্টারভিউ নিতেছে সে প্রায় 1 মাস পরে ভিসা পেয়েছে, কিন্তু যাদের রিজেক্ট দেওয়ার মানে রেশিও যাদের এবং 5 দিনের মধ্যে তাদের রিজেক্ট, মানে ইন্টারভিউ দেওয়ার 5 দিন বা সর্বোচ্চ বড় জোর গেলে 15 থেকে 16 দিনের মধ্যে তাদের রেজাল্ট জানায় দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে নয়ন ভাই, আমি এখন কথা বলবো আমাদের ফরাদ ভাইয়ের সাথে। ফরাদ ভাই দেখি কি বলে। ভাই ধন্যবাদ, আপনারা আসেন, আপনারা প্রস্তুতি নিয়ে আসেন, যারা রোমানের ইন্টারভিউর জন্য আসবেন আপনারা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে আসেন, ইনশাআল্লাহ আপনাদের বিষয় হবে, আমি আশা করি। হ্যাঁ, আমাদের ফরাদ ভাই আসছে গেন এর আগে দুবাই 15 বছরের এক্সপিরিয়েন্স। উনি রোমানের ইন্টারভিউ দিছে, ইন্টারভিউ ফেস করছে, উনি আশাবাদী। উনি হচ্ছে গেন আজ থেকে প্রায় 1 মাস 28 দিন আগে উনি ইন্টারভিউ দিছে, তো ওয়েটিংয়ে আছে, আশা করতেছে। এবং আমি যেমন 29 তারিখে মেল পাইছি, ওনার 28 দিন হয়ে গেছে, আশা করা যায় ওনারও 2-4 দিনের ভিতরেই মেল আসবে। তো ফরাদ ভাই আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলেন যে আপনি কীরকম ইন্টারভিউ দিলেন এবং আপনার গেট আপটা কেমন ছিল আর কি কি প্রশ্ন করছে, আপনার গেট আপটা কেমন ছিল? গেট আপটা নর্মালি, গেট আপটা বেশি হ্যান্ডসামও না, নর্মালভাবে যাওয়া লাগে। যারা প্রথম দিয়েছে এরা যাতে জানছি যে নর্মালভাবে যাইলে ভালো, তাই নর্মালভাবে গেছি। প্রথমে প্রশ্ন করে পাসপোর্টের থেকে আর কি, নাম, ঠিকানা, তারপরে বয়স, বাবার নাম, তারপরে বাবার নাম, এগুলা জিজ্ঞেস করার পরে পারমিট থেকে জিজ্ঞেস করে যে কোম্পানির নাম কি, কোম্পানির ওনারের নাম কি, কোম্পানির কত বছর কন্ট্রাক্ট, কোম্পানি আছে কোন জায়গায়, লোকেশন, কাজ এবং বেতন কত। মনে হয় 6টা মনে করেন পাসপোর্টের করে 6টা ওয়ার্ক ইয়ার থেকে করে, এরপরে আরো 5-6টা করে আউট নলেজে কোম্পানি তুমি এদের দেশে কি করো, ওই বাংলাদেশে বর্তমানে কি করো, এক্সপিরিয়েন্স আছে কিনা, এরপরে বিয়ে হয়েছে কিনা, বিয়ে হইলে বাচ্চা কাচ্চা কয়জন এরকম, এরপরে ওই দেশও যাইয়া অন্য দেশও যাওয়ার কোনো চিন্তাধারা আছে কিনা। এরপরে যে যদি নাকি মনে হয় আরো কিছু প্রশ্ন করবো তাহলে কি যে ওইখানে যাওয়ার পর অন্য দেশে যাবা কিনা বা চয়েস করছো কেন ওই দেশটা, 10-12টা 15টা প্রশ্ন করে। এগুলোর মধ্যে করার পরে ওই লাস্টে ওইগুলা জিজ্ঞাসা করে যে অন্য দেশে কোনো ফ্রেন্ডস আছে কিনা, অন্য দেশেতে যদি কোনো অফার আসে, ভালো অফার আসে তুই অন্য দেশে যাইবি কিনা, এবং কোনো বন্ধু বান্ধব আছে কিনা ওইখানতে যাওয়ার জন্য, এরপরে ওইখানে কত কেমন লং টাইম থাকবে কিনা, এগুলো আপনারা জিজ্ঞেস করছিল তাই তো? হ্যাঁ, এরপরে কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে তুই আবার কি করবি। আমরা তো বলছি যে কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে আবার ট্রাই করুন রেনু করার জন্য, যদি কোম্পানি রেনু না করে তাহলে দেশে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ফরাদ ভাই, আমাদের ফরাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দোয়া করবেন, যেমন আল্লাহ যেমন আশা দইরা আইছি এমন আশা পূরণ নিও, ভিসাটা নিও। ভিসাটা হইলে তো নিজেরও ভালো, ফ্যামিলিরও ভালো, দেশেরও ভালো। আর বাংলাদেশ থেকে যারা আসবে তাদের সম্পর্কে কিছু বলেন, তারা কি রকম প্রস্তুতি নেবে, কোন বিষয়ে এই প্রশ্নগুলো, এইগুলোর প্রশ্নগুলো, তাই এগুলো প্রশ্নটি শিখতে হবে এবং ইংলিশে যে কথাবার্তা বলা যায় এরকম কথা শিখতে হবে, যে প্রশ্ন আটকাই গেলে যাতে অন্য আউট নলেজে 2-3টা ওয়ার্ড দিয়া যে প্রশ্নটারে সঠিক করতে পারে, কারণ যেটা শিক্ষা গেছে এটার বাইরেও অন্য প্রশ্ন করতে পারে। এবং প্রশ্নের ব্যাপারে এবং কাগজপত্র যদি সঠিক থাকে, কাগজপত্র সঠিক থাকলে আর ভালো লাগলে তাদের পছন্দ হইলে তারা একটু প্রশ্ন বেশি করে, যেমন ভিসাটা কনফার্ম হয়ে যাবে। এরপরে বিদেশের এক্সপিরিয়েন্স থাকলে বেশি বেশি ভিসাটা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, অল্প বয়সী ছেলেদের ভিসা দিচ্ছে না এরকম কোনো কিছু? এরকম তো অল্প বয়সে দেখা গেছে অনেকেরই রিজেক্ট খাইছে, মানে 20-22-23 এরকম যারা আসছে এরা প্রায় মানুষই রিজেক্ট খাইছে। বডি পাটি দেখা যায়, আবার কথার মধ্যে বা
চাল চলনের মধ্যে এরা দেখি বুঝা না বুঝা কিছু বেশিরভাগ ওই লিজেন্ড বয়স একটু বেশি হইতে হইব এবং কাজের যে একটা কাজের মানুষ ওই রকম তার বডি বাড়ি হইতে হইব যে যে ওয়ার্ক পারমিট তার সেরকমের গেটআপটা বডি ফিগার বা চেহারা এরকম থাকলে বিশাল সম্ভাবনা বেশি। আমরা যত ধারণা এবং যা দেখতেছি আমরা এখানে আইসো এইরকম দেখেও আমরা একটু ওই রকম ভাবে ইয়া করছি আর কি প্র্যাকটিস করছি। আমরা আগে যারা আইছে আপনারা আইছেন আপনারা তো আগে প্র্যাকটিসটি করছি দেশের যুদ্ধ শিখছি এনে আইসে আর একটু সাহস হয়েছে প্র্যাকটিস হয়েছে এরপরে গিয়ে আল্লাহর রহমতে সঠিকভাবে যুদ্ধ পারছি। আচ্ছা ঠিক আছে ফারাদ ভাই, দোয়া করি আপনার দুই একদিনের ভিতরে খবরটা চলে আসুক। আল্লাহ হাফেজ। এই আছে আমাদের মেহেদি ভাই, উনি এই বেলকুনিতে আসে বারান্দা আসে আমাদের হোটেলে বারান্দা আসে এখানে একাকি বসে আছে। তো এখানে মেহেদি ভাইকে জিজ্ঞাসা করে, মেহেদি ভাই আসলে আপনাকে কয়টা প্রশ্ন করছিল এম্বাসি থেকে, রোমানিয়া এম্বাসি থেকে? ভাই 10-15টা করছে। 10-15টা তো অনেক, 10-12টা নাকি 14-15টা? 10-15টাই করছে, এরকমই হবে, যদিও সবগুলো মনে নাই। কিন্তু আগে মানে আপনার প্রথমত আপনার পাসপোর্টে যে এইগুলো আছে এগুলো জিজ্ঞেস করছে 4-5টা। হ্যাঁ পাসপোর্টে যেগুলো আছে এগুলো জিজ্ঞেস করছে। তারপরে আস্তে আস্তে ওই ওয়ার্ক পারমিট দেখে হ্যাঁ তারপরে আপনার ওই জিজ্ঞেস করছে আর কি, যে মানে মূলত যে প্রশ্নটা জিজ্ঞেস করছে ওই মানে প্রথম যে পাসপোর্টের পরে যে হোয়াই চুজিং রোমানিয়া, এটা আছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই। কিন্তু ওই মানে জিজ্ঞেস করছে যে আমি জার্মান, ফ্রান্স, ইতালি কেন মানে যাচ্ছি না। হ্যাঁ তারপরে আপনার মনে ভাই তারপরে আপনার জিজ্ঞেস করছে আর কি যে আমার কাজের ধরন কি, ঠিক আছে। তারপর আমার কাজের এক্সপিরিয়েন্স কতটুকু, আমি বাংলাদেশে মানে কি কাজ করতেছি এখন, তারপর আপনার বাংলাদেশে আমার স্যালারি কত, এইসবই মানে পালাবে কিনা এরকম কিছু ভাই এটা না। আসলে আমাদের মেহেদি ভাই সে লজ্জা পাচ্ছে, এমনি লাজুক ছেলে তো, তারপরও আমরা চেষ্টা করবো আমাদের মোশাররফ ভাই থেকে কিছু শোনার। মোশাররফ ভাই কিছু বলেন না, মোশাররফ ভাই কিছু বলেন, ভাই কিছু বলেন ভাই। আমাদের মোশাররফ ভাই আসলে লজ্জা পাচ্ছে, আর আমরা আসলে যে রুমে আছি এই রুমে 4 জনের রুম, তো আমাদের এখানে খাট আর একটা ছিল, তো আমরা খাটার একটা বের করেছি, বের করে দিয়ে আমাদের 2টা খাট থাকলে আসলে এই রুমের ভিতরে হাঁটা চলার সমস্যা হয়, যার কারণে আমরা খাট একটা বের করে দিয়েছি আর একটা রাখছি ওখানে, একটা বসানো যায় আর দুজন শুয়ে ভালো হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, পরবর্তীতে আবারও কথা হবে। আর আমি মনে করি সব থেকে একটা বিষয় যে রোমানিয়ার ইন্টারভিউ যে নিজের প্রতি কনফিডেন্স, আর কনসুলারের সামনে যাওয়ার পরে কোনো মানে মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা একেবারে কোনো মিথ্যা বলা যাবে না, তাই না? কোনো মিথ্যা কথা বলা যাবে না, কারণ ওই তো মানে আপনার আমি কতজন লোক দেখছি, কিন্তু ওই প্রতিদিন পাই হাজার হাজার লোক ওর মাধ্যমে পাই ভিসা হচ্ছে, কারণ হচ্ছে না। কিন্তু ওর চোখ রেখা কিন্তু মিথ্যা কথা বলা যায় না ভাই, ঠিক আছে। কিন্তু আপনি এটা কখনোই পারবেন না যে মিথ্যা কথা বলতে, কারণ এটা বুঝা ফেলবে ওই একটা মিথ্যা বললে বুঝা ফেলে রিজেক্ট, কোনো না কোনো ভাবে ওই মানে বুঝা ফেলবে ভাই। বিশ্বাস করেন, আমি বলছি যে আমি ইন্টারভিউর আগেও বলছি যে আমি বলে যাবো যে ওই যে আমার প্রশ্ন করে যে আর ইউ ম্যারিড, আমি বলবো যে ইয়েস স্যার আই এম ম্যারিড, কিন্তু চোখে চোখ রেখে ভাই আমি এটা বলতে পারি নাই, কারণ চোখে চোখ রেখে ভাই মিথ্যা কথা বলা যায় না। আপনি একটা মিথ্যা কথা বলবেন মানে আপনি ধরা খেয়ে গেছেন ওই জায়গায়, মিথ্যা বলছেন মানে আপনি শেষ ওই জায়গায়। কিন্তু কোনো মিথ্যা বলা যাবে না, যেটা সত্য আপনি ওটাই বলতে হবে, তাছাড়া আর কিছুই না। ওই জন্য যে কাজটা জানে না, দেখা যাচ্ছে একটা কাজের ওয়ার্ক পারমিট বের হয়েছে, ওই ওয়ার্ক পারমিট সম্পর্কে সে জানে না, ওই কাজ সম্পর্কে তার যথেষ্ট চেষ্টা করতে হবে যে ওই ওয়ার্ক পারমিটের যে কাজ, ওই রিলেটিভ কাজ যেন সে দেশে থেকে প্র্যাকটিস করে, ইন্টারভিউর আগে যেন প্র্যাকটিস করে। মানে যে কাজের পারমিট, মানে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট, মানে আপনারা যারা যে কাজের মানে পারমিট, আপনারা দেশে এই কাজগুলো একটু ট্রাই করেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে, কিংবা আপনারা ওই কাজ সম্পর্কে ওনাকে একটু ধারণা দিতে পারবেন। আর গেটআপটা থাকবে ঠিক ওই কাজের গেটআপ। জি অবশ্যই, কারণ আপনি যে কাজ করেন, ঠিক আছে, আপনার গেটআপটা থাকবে মানে সেম ওই কাজের। যদি আপনি শো আপ করতে চান তাহলে আপনি ভিসা ওইখানে কখনোই পাবেন না, ঠিক আছে। আর ওদেরকে আপনি মানে বুঝাতে হবে যে আপনি রোমানিয়া থাকতেই যাচ্ছেন, ওয়ার্কার। হ্যাঁ আপনি ওয়ার্কার, জেনুইন ওয়ার্কার, আমি দেশেই কাজ করি এবং ওই দেশে ওই কাজটাই করি। জি এই জিনিসটাই।
এই জিনিসটা আচ্ছা। ওদেরকে মানে 100% বুঝাইতে হবে, না বুঝতে পারলে আপনি ব্যর্থ হয়ে যাবেন ওই জায়গাতে। আজকে আসলে আমরা যে কয়েকজনের ইন্টারভিউ নিলাম, প্লাস আমিও বললাম আমি অলরেডি আল্লাহর রহমতে ভিসা পাইছি, আর এই যাদের ইন্টারভিউ নিলাম এরাও ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে ভিসা পাবে। কারণ এদের সাথে যারা ইন্টারভিউ দিয়েছে, যারা রিজেক্ট হওয়ার মতো, যারা অলরেডি রিজেক্ট হয়ে বাড়িতে চলে গেছে। এখানে ঠিক আরেকটা আছে, কথা আছে যে আপনারা যারা যারা রোমানে ইন্টারভিউ দিতে আসবেন, আমি বিশেষ করে বলবো আর কি যে আপনারা জসিম ভাইয়ের সাথে পার্সোনালি যোগাযোগ করেন, উনি আপনাদেরকে অনেক অনেক হেল্প করতে পারবে, যেমন উনি আমাকেও হেল্প করছে। হ্যাঁ, আমি যদি ভিসা পাই তাহলে বাইরের একটা অবদান এখানে থাকবে, অবশ্যই বাইরের একটা অবদান এই জায়গায় থাকবে, কারণ আমি বাইরের সাথে এসে অনেক অনেক কিছু মানে নতুন করে শিখতে পারছি, কিংবা বাইরের কাছ থেকে আমি অনেক কিছু নিতে পারছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কথা হবে অন্য ভিডিওর মাধ্যমে।